জয় শ্রী কেদার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পিয়োগী নারায়ণ মন্দিরের কাছে, যেটা কিনা সোনপ্রয়াগ থেকে 13 কিলোমিটার দূরত্বে। আমরা পিয়োগী নারায়ণ মন্দির ছেড়ে এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, নারায়ণ কোঠিতে। এবার আমরা চলে এসেছি উখি মঠের ওমকারেশ্বর মন্দিরে। মন্দিরটা অসাধারণ সুন্দর আর একটা আলাদাই শান্তি অনুভব করা যায়। বাট এখানে এলে নিজের জিনিসপত্র সাবধানে রাখবে, অনেক হনুমান আছে। দেখো আমরা সবাই যাচ্ছি ক্যাম্পিং করতে চোপতাল ঘন জঙ্গলে। তো আজ আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, খুব সকালে একটু বেলাই করেছি, কারণ একটু রিল্যাক্স করে নিয়েছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো আজ আমরা যাচ্ছি চোপটা। এখানে চোপটা যেতে গেলে যেগুলো সাইট সিন পড়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, আর ছোট ছোট যা ইনফরমেশন আছে তোমাদের দেখাতে থাকবো। আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিক হোটেলের সামনে থেকেই গৌরীকুণ্ডে যে ট্যাক্সি পাওয়া যায় তার জন্য লাইন পড়েছে। দেখো, কালকে আমাদের এত লাইনও ছিল না, যেহেতু আমরা অনেক ভোরে পেয়েছি। বেলার দিকে দেখো কত লাইন পড়ে। এই লাইনটা এখনো কিন্তু অনেকটা যেতে হবে, এইটুখানি না, এইখান থেকে স্টার্ট হয়েছে, অনেকটা এখন যাবে। তো দেখতেই পাচ্ছ অনেকের লাইন আছে, মনে হচ্ছে আজকেও ওপরে অনেকটাই ভিড় হবে। কালকে আমরা যখন ছিলাম প্রচুর ভিড় হয়েছিল, আজকেও হয়তো অনেকটাই ভিড় হবে। আমাদের গাড়ি এখন অনেকটাই আগে দাঁড়িয়ে আছে, কারণ এর ভেতরে না গাড়ি এন্ট্রি করে না, মানে যারা হয়তো বুক করে যেসব ট্রাভেল কারগুলো আছে হয়তো আসে, কারণ আমি কয়েকটা গাড়িকে আসতে দেখেছি, বাট আমাদের গাড়িকে ঢুকতে দেওয়া হয়নি। তো বাইরে পার্কিং, এমনকি আমরা সোনপ্রয়াগে যে পার্কিং আছে জায়গাটা রয়েছে সেখানেও আমরা পার্কিং এর জায়গা পাইনি। তাই আমাদের অন্য জায়গায়, মানে একটু উপর দিকে একটা জায়গা পেয়েছিলাম পার্কিং করার জন্য, সেখানে গাড়ি আছে। আমরা এখন সব ব্যাগপত্র নিয়ে ওখানে যাব, গিয়ে গাড়ি সব ব্যাগপত্র গুছিয়ে তারপর চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবো। তোমরা আমাদের সাথে চলো। আমরা এখন চলে এসেছি পিয়োগী নারায়ণ মন্দিরের কাছে, যেটা কিনা সোনপ্রয়াগ থেকে 13 কিলোমিটার দূরত্বে। এই মন্দিরে যে ভাইবসটা ছিল সেটা তোমাদের বলে বোঝানো যাবে না। আর যদি মন্দিরের স্ট্রাকচার নিয়ে কথা বলি, সেই কেদারনাথ মন্দিরের মতোই দেখতে, পাথর সেম ডিজাইন। মন্দিরের ঠিক সামনেই আছে ব্রহ্মাশিলা। কথায় আছে এখানে বসেই ব্রহ্মাজি পণ্ডিতের ভূমিকা পালন করেছিলেন মা পার্বতী আর মহাদেবের বিবাহের সময়। আর এর ঠিক পাশেই আছে 4টি পবিত্র কুণ্ড, যার নাম হলো ব্রহ্মাকুণ্ড, বিষ্ণুকুণ্ড, রুদ্রকুণ্ড, সরস্বতী কুণ্ড। মন্দিরের ভেতরে অনেক ধরনের পূজার অনুষ্ঠান চলছে, যার জন্য অনেক ভক্ত মন্দিরে ভিড় করেছে। এখানে বৈদিক মতে বিবাহ করানো হয়, যেখানে দুটো ফ্যামিলিরই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। দুটো ফ্যামিলির মতামত ছাড়া এখানে বিবাহের জন্য অনুমতি দেওয়া হয় না। 4টি কুণ্ডের মধ্যে প্রথমেই দেখেছি ব্রহ্মাকুণ্ড, আর এটি হলো রুদ্রকুণ্ড, আর এর ঠিক সামনেই রয়েছে বিষ্ণুকুণ্ড। আর এই বিষ্ণুকুণ্ডের সামনে বসেই সমস্ত ভক্তরা বিষ্ণুদেবের পুজো অর্চনা করেন। এই বিষ্ণুকুণ্ড থেকেই অনেক ভক্তরা জল তাদের বাড়িতে ফ্যামিলি মেম্বারদের জন্য নিয়ে যায়। বিষ্ণুকুণ্ডের ঠিক পেছন দিকেই রয়েছে সরস্বতী কুণ্ড, আর এখানে যাদের বাবা মা মারা যান তারা এখানে তর্পণ করে থাকেন। কেদারনাথ থেকে এই মন্দিরটির অবস্থান 12 থেকে 13 কিলোমিটার দূরত্বে। তাই যারা কেদারনাথ যাচ্ছ বা যাবে বলে ঠিক করছো, তারা কেউ এই মন্দিরটি মিস করো না। রাস্তায় যাওয়ার পথে আমরা একটা হেলিকপ্টার দুর্ঘটনা দেখতে পাই, বাট আমাদের সময়টা কম থাকে, সেই রকম ভাবে আগ্রহ আর করি। আমরা পিয়োগী নারায়ণ মন্দির ছেড়ে এখন আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ, নারায়ণ কোঠিতে।
তো নারায়ণকটিতে একটা খুব প্রাচীন মন্দির আছে, যেটা হচ্ছে এখানেই আছে। এটা নবগ্রহ লক্ষ্মী নারায়ণ মন্দির আছে। তো চলো দেখা যাক, আমরাও ফার্স্ট টাইম দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো ছোটখাটো তথ্য। চলো, জায়গাটা খুব সুন্দর, মনে হচ্ছে যেন আমরা কোনো গ্রামের বাড়িতে চলে এসেছি। ওয়েদারটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা। গুপ্তকাশী থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরত্বে এই নারায়ণকটি গ্রামটি অবস্থিত। মেন রাস্তা থেকে 150 মিটার নিচে রয়েছে এই মন্দিরটি। এই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার সবার প্রথমেই তোমরা একটা জলকুণ্ড দেখতে পাবে ঠিক সামনে। এই জলকুণ্ডর ঠিক চারদিকে অনেক ছোট ছোট মন্দিরও পেয়ে যাচ্ছে তোমরা, প্রাচীন মন্দির, যাকে তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এই কুণ্ডে দুটো ধারা থেকে জল আসে, যেটা হচ্ছে যমুনা আর গঙ্গা স্বরূপ মানা হয়। আর এই কুণ্ডের ঠিক পাশেই দেখতে পাবে অনেক ছোট ছোট 9টা মন্দির রয়েছে, যেটা আমাদের 9টা গ্রহকে সমর্পিত করা হয়। আর এই 9টি গ্রহ হচ্ছে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, গুরু বৃহস্পতি, শুক্র, শনি, রাহু আর কেতু। এই কুণ্ডের ঠিক অন্যদিকে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এটি হচ্ছে এখানকার মুখ্য মন্দির, আর এই জায়গাটার নামও সেই অনুসারেই হয়েছে। কথায় আছে এই জায়গাটিতে পাণ্ডবদের নারায়ণদেব দর্শন দিয়েছিলেন, তাই এই জায়গাটির নাম নারায়ণকটি। মুখ্য মন্দিরে নারায়ণ মা লক্ষ্মীর সাথে তার নিজস্ব বাহন গরুড়ের সাথে রয়েছেন। সাথে এখানে বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় উপস্থিত আছেন। এছাড়াও এখানে মহাদেব, গণেশ, কুবের আরো অনেক দেবদেবীদের মন্দির এখানে রয়েছে। মন্দিরের চারপাশে খুব সুন্দর সুন্দর মন্দির দৃশ্যের সাথে খুব সুন্দর সুন্দর নানা রঙিন বেরঙিন ফুল, সেগুলো দেখতে দেখতে আমরা আবার ফিরে এলাম আমাদের গাড়ির কাছে। আর এবার আমরা পরবর্তী গন্তব্য দিকে এগিয়ে চললাম। আবারও আমরা গাড়িতে উঠে পড়েছি আর আমাদের আরেকটা গন্তব্যস্থলের দিকে এগিয়ে চললাম। পাহাড়ের এই সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে মন মুগ্ধ করা স্মৃতিগুলোই চোখের মধ্যে শুধু বন্দী হয়ে যাচ্ছে, আর কিছুই না, যেটা তোমাদের বলেও বোঝাতে পারবো না। আঁকাবাঁকা পথ আর নিরিবিলি পরিবেশের মাঝখান থেকেই আমরা চলে এলাম উত্তরাখণ্ডের আর একটা ছোট্ট গ্রাম উখিমাঠ। আর আমরা এখানে দর্শন করে নেব এখানকার পুরনো আরো একটা মন্দিরের। এবার আমরা চলে এসেছি উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে। তো তোমাদেরও দর্শন করে দিচ্ছি, আর কিভাবে আসবে সেটা রাস্তা দেখতেই পাচ্ছ। চলো, এখানে অনেক দোকান রয়েছে, তোমরা চাইলে পূজা সামগ্রী নিতে পারো। প্রথমেই এসে এই সিঁড়ি দিয়ে উঠে সোজা সামনে মন্দির আছে, আসো। মন্দিরের ঠিক বাঁদিকেই আপনার জুতো খোলার জায়গা পেয়ে যাবেন, তারপরে মন্দিরে প্রবেশের পথ। এটা সেই মন্দির, কেদারনাথ কপাট বন্ধ হওয়ার পর বাবা কেদারনাথের ডলি এইখানেই রাখা হয়। তো আমরা চলে এসেছি এখন উত্তরাখণ্ডের উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে। এই মন্দিরে কেদারনাথের সাথে সাথে মধ্যমেশ্বর মন্দিরেরও শীতকালীন নিবাসস্থান বলা হয়। পৌরাণিক কথা অনুসারে বানারসের মেয়ে উষা ও ভগবান কৃষ্ণের নাতি অনুরুদ্রের বিবাহ এখানেই হয়েছিল, যার জন্য এই জায়গার নাম উষা মঠ হয়েছিল, আর যা এখন উখি মঠ নামে পরিচিত হয়েছে।
যারা বাবা কেদারের দর্শন করতে কেদারনাথে উঠে করতে পারোনি বা 6 মাসের মধ্যে কোনো কারণে হয়ে ওঠেনি, তারা চাইলে যখন কেদারনাথের কপাট বন্ধ হয়ে যায় এখানে এসেও দর্শন করতে পারো। এই সুন্দর মন্দিরটি 1317 মিটার উচ্চতায় অবস্থিত রয়েছে। মন্দির প্রাঙ্গণের 3 দিক ঘর দিয়ে ঘেরা আর মাঝখানে রয়েছে এই মন্দিরটির অবস্থান। আর এই মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফটো অ্যালাউ নেই, তাই তোমাদেরকে বাইরে থেকে যতটা সম্ভব ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এই মন্দিরে এসে তোমাদের তো দেখালামই কত সুন্দর মন্দিরটা, বাট হয়তো এই মন্দিরে খুব একটা ভিড় হয়নি, বা হয়তো এই সময় আমরা এসেছি দুপুরবেলা টাইমটা ভিড় নেই, বাট মন্দিরটা অসাধারণ সুন্দর আর একটা আলাদাই শান্তি অনুভব করা যায়। বাট এখানে এলে নিজের জিনিসপত্র সাবধানে রাখবে, অনেক হনুমান আছে যারা নিয়ে চলে যেতে পারে জিনিসপত্র, মানে যা থাকবে মোবাইল, চশমা, যা হোক। ওমকারেশ্বর মন্দিরের দর্শন শেষ করে আমরা বেরিয়ে পড়লাম চোপটার উদ্দেশ্যে। এই সুন্দর নিরিবিলি প্রকৃতির মজা নিতে নিতে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি চোপটার দিকে। ওই যে দূরে দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘে ঢাকা পাহাড়গুলো, দূর থেকে যেন দেখে মনে হচ্ছে কোনো ক্যানভাসে আঁকা ছবির মতো। আর সত্যি বলতে কি জানো তো বন্ধুরা, এদিকে যাত্রা যতটা সুন্দর আর মনোরম মনে হয় না, ঠিক ততটাই ভয়ঙ্করও কিন্তু। একদিকে পাহাড়ে খাড়া খাড়া দেওয়াল আর অন্যদিকে গভীর খাদ নিচের দিকে নেমে গেছে। আর এই পথে যাওয়ার সুন্দর এবং প্রাকৃতিক মনোরম দৃশ্য আমাদের যেন মুগ্ধ করে তুলেছিল। খাড়া পাহাড় আর খাড়া খাদের মাঝখানেও দুধারে সারি সারি গাছের এই ঘন জঙ্গল দেখতে দেখতে যেতে গাড়িতে বেশ ভালোই লাগছিল। আর আমরা এই রকম ভাবে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। আর এইভাবে কিছুটা সময় পর আমরা চোপটায় পৌঁছে গেলাম। দেখো আমরা সবাই যাচ্ছি ক্যাম্পিং করতে চোপটার ঘন জঙ্গলে। আমি তো এখানে ছবি তুলে ফাটিয়ে দেবো পুরো হেভি জায়গা, হেভি জায়গা। দেখে নামবে, দেখে নামবে সবাই। দেখো বন্ধুরা, আমি ওই জন্য বলেছিলাম, মানে যদি এই জায়গায় আমরা এই টেন্টগুলো পেয়ে যাই কম দামে, খুব ভালো হবে। চোখ খুলবো দেখে শুধু মাথা পড়ে আছে। আর ছোট ছোট গর্তগুলো না এটা অ্যাভয়েড করতে। এদিক দিয়ে নাম, এদিক দিয়ে নিচেতেই আমার মনে হচ্ছে যেতে হবে। দেখলাম আমরা চলে এসেছিলাম চোপটা, আর সেখানে এসে আমরা ডিসাইড করি যে আজকে দুপুর হয়েই গেছিল, তাই আমরা কেউ আর তুংনাথে যাব না, তাই এখানেই কোনো হোটেল নিয়ে থাকবো আজকে রাতটা, দেন গিয়ে আমরা পরের দিন ওটা স্টার্ট করব। আমরা যেহেতু
ছিলাম মোটামুটি অনেকজন, আর সবাই যেহেতু একসাথেই থাকবো তাই এই বড় টেন্টটাই নিয়েছিলাম, যেটা রুমটার ভেতরটা খুবই সুন্দর ছিল। আর যেহেতু এক রাতেরই ব্যাপার ছিল তাই আমরা এই টেন্টটাকেই চয়েস করেছিলাম। টেন্টের ভিতরে আমাদের ছিল দুটো সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, যেখানে আমাদের হয়ে গেছিলো সবার মোটামুটি। আর সামনে একটা বাথরুম ছিল, যেটা খুবই ক্লিন ছিল। আর এখান থেকে বেশ সুন্দর লাগছিল দৃশ্যটা, আমার তো মনকে খুবই মুগ্ধ করছিল। আর আমি অপেক্ষায় ছিলাম কখন আমরা তুংনাতে ট্রেকিংটা শুরু করব। আজকে সারাদিনের জার্নিটা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক করতে ভুলো না। আর আমার এই সিরিজের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। हमारे पास है उसकी टेंशन ना लो।